যেমন আমার কোনো বাড়ি নাই, নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কোনো ব্যবসার শেয়ার নাই, আমি কোনোটা রাখিনি। এটা আমি মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। ঠিক আছে, এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কেন? তখন আমাদের লয়ার বললো যে না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেওয়ার বিষয় না, আপনি তো দানই করে দিচ্ছেন। আমি বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে টাকা তো আমি এমনি দিয়েই দিচ্ছি, কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই, আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তখন বলতে আপনার দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম, সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে না, এটা করযোগ্য টাকা, আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে। আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি, সরকার কেউ বলে নাই আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য, এটাকে কর দিতে হবে না দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে। যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আমি আদালত দিয়ে দিছি। কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবকানা হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নাই, কাজে নোটিশ এসছে, তারপরে আমি, ওরকম তো না। আমি নিজে শতপ্রবৃত্ত হয়ে, যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে, তাই আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের কাছে পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যে মাত্র বলছে দিতে হবে, সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এটার টাকার উপর আমার কোনো লোভ নাই, এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি, আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, এটাই ছিল বিবেচ্য বিষয়, এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপর অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন, সেই জন্য মনে হয় যে না, কোনো পর্যায়ে না, একটাই পর্যায়ে, শুধু একটারই হয়েছে। আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। ওকে, আমাদের প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কর ফাঁকির বিষয় না, বাপখানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি ফাঁকি দিচ্ছেন না, উনি চেষ্টা করতে জানতে চাচ্ছে আইনটা কি, এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আমার রিটার্নে পরিষ্কার বলেছি আমি যে টাকা দিই না, এইভাবে দিলাম, আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে এখানে দিতে হবে, তারপর প্রশ্ন উঠলো, এটাই হলো বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে, মানে আপনি যখন জানিয়েছেন আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে, আমি তো কর দিয়ে দিয়েছি। এটা কর ফাঁকির কোনো বিষয়ই না, যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য পড়বেন? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না, ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি, সেজন্য এটাকে কর দিতে হবে, বা ওইটা একটু আপনি ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন? না, মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়, সেজন্যই তো ট্রাস্ট করে সে, রাইট? ট্রাস্টটা করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা, মানে কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন, বা এইটা মানে আমার টাকা আমি রাখলাম না, দিয়ে দিলাম, আমার কাছে ছিল টাকাটা, আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে। আমি শতপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা কাজ করে দিয়ে দিলাম, যেটা এইভাবে হবে, যাতে করে আরো একটা বিষয় আছে, আমার উত্তরসূরিরা, আমার যারা বংশধর হবে, তারা এই টাকা হাত দিতে পারবে না। আচ্ছা, কারণ এটা আমার টাকা না, এটা ট্রাস্টের টাকা, এটা আপনার ওয়াসিয়ত। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি শিরোনামটার অনুবাদ পড়ছি, ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 125 নোবেল বিজয়ী সহ 242 বিশ্ব ব্যক্তিত্ব। তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে, সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন, যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি, মূল চিঠিও আমার কাছে আছে। এক পর্যায়ে তারা এটা বলছেন, ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের 83 বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনূস সহ প্রতিষ্ঠানটি 4 বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত। এটি আপনাকে কেন জানতে চাইছি যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে, আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত, কিন্তু বিষয়টা আপনার ভুল, বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন, বা তারা কি বলতে চাইছেন, আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা বিচার বিভাগ ঠিক করবে, আইনজ্ঞরা ঠিক করবে,
এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে, আমার যারা শুভানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে তাদের ব্যাপারে, এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই। ওই যে 4 জনের কথা বলেছেন, যে 4 জনকে আসামি করেছে, এটা একটা মজার জিনিস। আমরা তো বোর্ডে 7 জন, যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে, এই 4 জন কেমনে বাছাই হলো? এটা একটা চিন্তা করে দেখেন। কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে, যারা বোর্ড মেম্বার আছে সবাই এর মধ্যে থাকতে হবে। সরকার আদালতে গেছেন 4 জনের বিরুদ্ধে, আর বাকি 3 জন মাফ। কারণটা কি? সেটি একটি প্রশ্ন বটে, কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর ইউনূস এটি পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত, এত বড় দণ্ড দেওয়া হয় নাই, তার মানে কি